প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ ও বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সম্মানিত নির্বাহী পরিচালক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসী রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন ডিক্যাবের সাবেক সভাপতি ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সিনিয়র সাংবাদিক মাসুদ করিম রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, রাজনীতির যে বৈশ্বিক সমীকরণ এবং বাংলাদেশ প্রেক্ষাপট কথা বলতে গেলেই প্রথমে সেটি হচ্ছে গিয়ে যে সীমান্তের যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। অধ্যাপক পারভেজ আব্বাসী, আপনাকে দিয়ে শুরুটা করি। সেটি আমরা দেখেছি গত 4-5 দিন ধরেই কিন্তু আমরা পুশিনের যে চেষ্টা, সেই চেষ্টাকে কিন্তু ব্যাহত করেছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং ভারতীয় সীমান্তরক্ষী পুশ ইন করবার চেষ্টা করেছে। 20-22টির মতো ঘটনা ঘটেছে। 200 জনকে বাংলাদেশ সীমান্তরক্ষী যারা রয়েছেন তারা গ্রামবাসী সহ তাদের সহযোগিতা তাদেরকে ফেরত পাঠাতে সমর্থ হয়েছে। এই যে কলকাতার রাজনীতির একটা পরিবর্তন, শুভেন্দ্রর আগমন, একই সাথে দিল্লি বাংলাদেশ, দিল্লি ঢাকার সম্পর্ক, সব মিলিয়ে সর্বশেষ যে পরিস্থিতি, যেটি আমরা বলছিলাম সীমান্তের উত্তেজনা বা সীমান্তের পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ কিরণ ভাই। প্রথমতই বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক আমার কাছে মনে হয় কি, যদি এক কথায় প্রকাশ করেন, এক পা সামনের দিকে এগোলে 2 পা পিছনের দিকে যায়। কেননা আমরা সবাই বহু বছর ধরে বলছি, এবং যে কোনো আপনার আন্তর্জাতিক আপনি যদি সম্পর্কে যদি কোনো আপনি যদি যারা পড়াশোনা করে বা পররাষ্ট্রনীতি করে, যে ভারত বাংলাদেশ এমনকি পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি একজন আরেকজনের সাথে সহযোগিতা করে, তাহলে উইন উইন গেম হবে। কিন্তু ওটা হচ্ছে পুঁথিগত কথা। বাস্তবতা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কগুলো ঘরোয়া রাজনীতি বা স্বল্প মেয়াদি এখানে রাজনৈতিক ফায়দার জন্য দুটো দেশেই কিন্তু এখানে হচ্ছে যে এটার উপরে এটা একটা বাজে প্রভাব ফেলছে। এবং আমরা এইবার দেখেছি যে আপনি তো বলছেন এখন পুশিনের কথা, আপনার যদি আমাদের বাংলাদেশে যে মিডিয়াতে যে রিপোর্টগুলো আসছে, যে বিগত আপনার জানুয়ারি 2026-এর আগে পর্যন্ত যদি আমরা ধরি, যে 8 মাস ওখানে এটা যে ছিল আপনার আপনার মে মাস থেকে মে 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 2500 তথাকথিত অবৈধ অভিবাসীদেরকে ভারতের ভাষ্য অনুযায়ী তারা পুশিন করার চেষ্টা করেছে, এবং আগের মাসে 166 জনকে পুশিন করার চেষ্টা করেছে। এবং আগের বার আমি কিন্তু দেখুন, আগে একটা সবাই এখানে আমরা ধারণা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় যখন আসছিল, তখন ভারত তাদের সাথে এখানে কূটনৈতিকভাবে একটা ফর্মাল রিলেশনশিপ রাখবে, কিন্তু অতটা ওরা এনগেজমেন্ট করবে না। তো দুই পক্ষেই এটা আমি বলবো যে অবিশ্বাসের সম্পর্ক ছিল বা একটা সন্দেহের একটা মহল ছিল। এবং আমরা দেখলাম যে বিএনপি তখন তৎকালীন যে অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং পরে অবশ্যই এখনকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন আসলেন, ভারত থেকে দিল্লি থেকে বিজেপির মুখপাত্র থেকে ওদের এখানে হোম মিনিস্টার বলেন, সবাই ওদের ফরেন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ফরেন মিনিস্টার, সবাই দেখলাম যে খুব পজিটিভ সিগন্যাল। কিন্তু নির্বাচিত সরকার আসার পরে আমরা দেখলাম যে যতটুকু সম্পর্ক ক্রস বর্ডার রিলেশনশিপটা ইমপ্রুভ হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। কি কারণ হতে পারে? দুটো দেশেরই কিন্তু কিছু সমস্যা আছে, অবশ্যই ভূ রাজনৈতিক একটা প্রভাব আছে। একটা অবশ্যই যে ভারতের এখানে আসাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো, যতই আমরা বলি যে ঘরোয়া কারণ, ডোমেস্টিক পলিটিক্স, এবং আমরা ঢাকা, এবং আমিও নিজে বলি যে ঢাকা কলকাতার সম্পর্ক দিয়ে আমরা ঢাকা নয় দিল্লি সম্পর্ক আমরা এটাকে আমরা কনফিউজ করা উচিত না। কিন্তু আমরা দেখলাম যে এইবার যে বিজেপি যে ক্যাম্পেইনগুলো করলো আপনার আসামে, ত্রিপুরাতে, এবং সর্বশেষ এখানে হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা পুরোপুরি ছিল হচ্ছে বাংলাদেশকে একটা নেগেটিভ একটা পোর্ট্রেল করার জন্য। এবং তাদের এখানে প্রায় 27% এখানে হচ্ছে যে ভোটারদেরকে ইলেকটোরেট থেকে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দিয়ে, এবং যে তাদের কাছে তাদের নথিপত্র ঠিক মতো নেই, এবং বেশিরভাগই হচ্ছে মুসলমান। এবং তাদেরকে যেটা ইনসিনুয়েশন করা হচ্ছে, বা বিজেপির যারা এখানে টপ র্যাঙ্কিং নেতারা যারা আছে পশ্চিমবঙ্গে এবং পুরো ভারতে, ওরা বলছিল যে এরা হচ্ছে অবৈধ বাংলাদেশি, তাদেরকে অবৈধভাবে নিয়ে এসে এখানে মুসলিম একটা মেজরিটি বা মুসলিম একটা পলিটিক্স এখানে খেলা হচ্ছে। এখন আমরা দেখছি যে ভারতে এখানে শুভেন্দু অধিকারী আসার পর এখন তো ক্ষমতায় চলে আসছেন,
ক্ষমতায় চলে আসার পর আমরা দেখলাম কি যে ওদের বিএসএফকে ওরা হচ্ছে যে আগেই তো ওরা কাঁটাতার দিয়েছিল বর্ডারে, এখন বিএসএফকে ওরা আরও বেশি জমি এখানে ওদেরকে অ্যালট করছে, যাতে হচ্ছে আরও এখানে বাকি সব ফেন্সিংটা ওরা এখানে বন্ধ করুক, যাতে ক্রস বর্ডার স্মাগলিং বন্ধ করুক। আমরাও চাই ক্রস বর্ডার স্মাগলিং বন্ধ হোক, কিন্তু আপনারা আমাদের সবচেয়ে বড় একটা দীর্ঘ একটা বর্ডার আছে ভারতের সাথে 4000 কিলোমিটার উপরে, কিন্তু একটা প্রতিবেশী রাষ্ট্র যারাকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করে, এবং আমরা ভাবতে ভালো লাগে যে ওরা আমাদের বন্ধু রাষ্ট্র, 71 সালে স্বাধীনতা যুদ্ধে তোরা আমাদের সহযোগিতা করেছে, এটা অনস্বীকার্য। কিন্তু ওরা যদি এইভাবে কাটাতার দিয়ে এখানে বেড়াটা দিচ্ছে, স্মাগলিং হলে তো দুই পক্ষ থেকে হবে, এবং বর্ডারে লিথেল যেখানে ফোর্সটা ইউজ করা হয়, প্রত্যেক বছর যে নিরীহ বাংলাদেশি মারা এখানে ওরা যেখানে গুলি করে মারে, এটা কিন্তু আমাদের যে বাংলাদেশে যে জনগণের যেখানে ভারতের প্রতি যেটা সফট কর্নার ছিল, এটা যে সরে যাচ্ছে, অ্যান্টি বাংলাদেশি একটা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স একটা ফিলিং একটা চলে আসছে, এটা কিন্তু ভারতে বহুবার বলার পর নীতি নির্ধারকরা আমলে নিচ্ছে না। এখন যেটা করছে ওরা এখন যেটা বলছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অত্যন্ত অমানবিক যে ওদের নাগরিকদেরকে ওরা বা ওদের বা ভারতীয় পশ্চিমবঙ্গের এদেরকে এবং অন্যান্য জায়গায় করছিল, আসাম, ত্রিপুরা, অন্যান্য জায়গায় ছোটো আকারে, যে ওরা দেখছে হচ্ছে যে ওদের ভাষণে যারা অবৈধ এখানে যারা আসছে অনুপ্রবেশকারী, তাদেরকে ওরা প্রথমে ডিটেক্ট করবে, তারপর ওদেরকে হচ্ছে তাদের যে সিটিজেনশিপের কাগজগুলো আছে ওগুলোকে নিয়ে জব্দ করবে, ওটাকে ডিলিট করে দেবে, তারপর আপনার নাগরিকত্ব নেয়, এবং তারপর আপনাকে ডিপোর্ট করবে। এবং বিবিসিতে রিপোর্ট আসছে যে এখানে হচ্ছে ওদেরকে বিএসএফ হাতে দিয়ে দিচ্ছে, জঙ্গল, কাদা, পুকুর এইসব জায়গা দিয়ে এখানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, খাবার না দিয়ে যাচ্ছে, এবং নো ম্যানস ল্যান্ডে যাচ্ছে, যখন আমাদের এখান থেকে বিজেপি থেকে যখন প্রতিরোধ এখানে পাচ্ছে। এবং বাংলাদেশের এখানে সেন্ট্রাল একটা আর্গুমেন্ট হচ্ছে, যদি এটা অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে ওটার জন্য তথ্য প্রমাণ দেখ, এবং এটা ডিপ্লোম্যাটিকভাবে করা যায়। বিজেপি এবং বিএসএফ দ্বারা তো এখানে এনগেজ করে তো কোনো এখানে ফলপ্রসূ হবে না, এবং এটা জিরো সাম গেম হবে। এবং এর মধ্যে আরেকটি জিনিস না বললেই হয় না কিরণ ভাই, যে এর মধ্যে শুভেন্দু অধিকারীর যে খোঁজ, যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে যে আমি আমার সিকিউরিটি ফোর্সেসদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে শুধু অবৈধ অভিবাসীদেরকে ধরবে, কিন্তু এর মধ্যে এনআরসি আর সিএ এর আন্ডারে যারা আছে তাদেরকে কিন্তু এর মধ্যে ধরা হবে। তার মানেটা কি, কোট আনকোট হচ্ছে শুধু মুসলমানদেরকে ধরা হবে, বাংলাদেশে যদি তথাকথিত অবৈধভাবে যদি এখানে হিন্দু বা বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের লোকরা যায় তাদেরকে কিন্তু ধরা হবে না, তাদেরকে হ্যারাস করা যাবে না। তো দেখুন, এটা হচ্ছে যতগুলো আন্তর্জাতিক আইন আছে এটার বহির্ভূত, এবং ভারত চায়, আমরা বহুবার ওরা বলেছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে, আমরাও চাই ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য। আমরা অনেক কাঁচামাল আমদানি করি, খাদ্যশস্য আমদানি করি, এবং হচ্ছে যে আমাদের যে পাওয়ার যেটাকে আছে বা জ্বালানি ওখান থেকে আমদানি করি আরও, এবং আমাদের রিজিওনাল ইন্টিগ্রেশন করতে চাই, সিকিউরিটি যে ইস্যুসগুলো আছে রিজলভ করতে চাই। কিন্তু আপনি যদি এইরকমভাবে আমাদের উপর চাপটা দেন তাহলে কীভাবে হবে? ভারত আবার অবশ্যই, আমি যদি পরে আপনি আমাকে সুযোগ দেন, ভারতের মধ্যে এখানে নীতি নির্ধারকদের মধ্যে সাম্প্রতিককালে ওরা মনে করছে যে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও ওরা যেভাবে ভেবেছিল যে পাকিস্তান বা তুরস্ক যে ওই অ্যাক্সিসে যে ওদের সাথে অ্যালাইনমেন্টে অতটা হবে না, তো সাম্প্রতিককালে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মোহসিন নাকভি ঘুরে গেছেন, একটা সিকিউরিটি একটা এমওইউ সাইন করা হয়েছে যে এই আপনার স্মাগলিং, নার্কোটিক্স এটার উপরে, এবং তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঘুরে গেলেন। তো আন্দাজ করা হচ্ছে ভারতে ওদের মিডিয়ার তথ্য অনুযায়ী যে বাংলাদেশে কিন্তু চীনপন্থী বা হচ্ছে পাকিস্তান, তুরস্ক, তারপর কাতারের যে একটা অ্যাক্সিস আছে ওই দিকে বাংলাদেশকে ঝুঁকে নেওয়ার চেষ্টা করছে, এবং সরকারও একটু নমনীয় হয়ে যাচ্ছে। এটার জন্য একটা রিয়াকশন হতে পারে, এটার জন্য একটা কাউন্টার প্রেশার দিতে পারে, বা যেটাকে বলা হয় যে এখানে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। কিন্তু আপনি যদি একটা দীর্ঘস্থায়ী একটা বন্ধুত্ব চান, যেটা হচ্ছে যে পারস্পরিক সম্মানের উপর, শ্রদ্ধার উপর, এইভাবে কিন্তু এই আচরণটা করে কিন্তু বাংলাদেশের উপর চাপ করে, আমি বলবো যে এখানে হিতে বিপরীত হবে। নিশ্চয়ই। হ্যাঁ, মিস্টার মাসুদ করিম, আপনি শুনছিলেন, এবং আমি আর একটা কথা একটু কোট করছি, সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলেছেন যে বাংলাদেশ সহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে ভারতের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মিস্টার আব্বাসি কিন্তু বলবার চেষ্টা করলেন এটা কূটনৈতিকভাবেই কিন্তু করা সম্ভব, এখানে বিএসএফ, বিজিবি এদের দিয়ে ঠেলাঠেলি না করে, এবং ডির কথা বললেন, সব ডিলিট করে দিয়ে তাদের নাগরিকত্ব বাতিল করবে, তারপরে পাঠিয়ে দিবে। সে অবস্থায় যে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে যেটি বলেছেন মুখপাত্র,
আপনি ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এটা হলো যে কোনো একটা দেশে যদি ওই অবৈধ কেউ বসবাস করে, তারা তাদের আইন অনুযায়ী তারা তাদের ব্যবস্থা নিতে পারে, সেটার কোনো অসুবিধা নেই। এখন আমাদের দেশে যদি কোনো অবৈধভাবে কোনো বিদেশি বসবাস করে, আমরা ব্যবস্থা নিতে পারি, তাকে গ্রেফতার করতে পারি, তারপরে তার যদি আইন অনুযায়ী কোনো শাস্তি হয় সেটা দিতে পারি। যেটা অগ্রহণযোগ্য সেটা হলো পুশিং, মানে জোর করে অন্য দেশে ঠেলে দেওয়া। আদৌ কি সে বাংলাদেশের নাগরিক কিনা এটা তো প্রকৃতপক্ষে নিয়ম হলো যে, মানে আমরা এই যে দেখেন রোহিঙ্গারা যে আসছে, কত লাখ, 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে, আমাকে ঠেলে দিতে পারতেছি? আমরা সবাই জানি এরা মিয়ানমারের সিটিজেন, ঠেলে দিতে পারছি না। মিয়ানমারে বলছে যে তোমরা তোমাদের লিস্ট দাও, আমরা ওদের লিস্ট করলাম, নাম, ঠিকানা, বাড়ি ঘর কোথায়, তার কাছে কি ডকুমেন্ট আছে, তার বাপ দাদার পরিচয় কি, কোন গ্রামে, এই সব করা হয়েছে। 8 লাখের বেশি রোহিঙ্গাদের ডিটেল ইউএনএইচসিআর এর সহায়তা নিয়ে এইগুলি মিয়ানমারের সরকারের কাছে দেওয়া হয়েছে। মিয়ানমার সরকার যাচাই বাছাই করে 2 লাখ 3 লাখ করে বলছে যে এইগুলি আমাদের দেশের সিটিজেন, আমরা ক্লিয়ার করলাম, এদেরকে আমরা নেব, তাও নিচ্ছে না। তো এখন আমরা তো ঠেলে দিতে পারতেছি না, এটা তো একটা অমানবিক। এখন একটা লোক যে মুসলমান, সে যদি বাংলাদেশের সিটিজেন হয়, তারা তাকে আটক করুক, করে আমাদেরকে বলুক যে এই লোকটাকে আমরা আটক করছি, এই লোকটা বাংলাদেশের লোক, অবৈধভাবে আছে। তখন বাংলাদেশের একজন অফিসার, আমাদের তো অনেক জায়গায় মিশন আছে, দিল্লিতে আছে, কলকাতায় আছে, মুম্বাই আছে, তো আমাদের একজন ওই ডিপ্লোম্যাটিক এটারে কনসুলার অ্যাক্সেস নিয়ে তারা তাকে খোঁজ খবর নিবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, কথাবার্তা বলে যে তুমি কোন খানকার বাংলাদেশে, তোমার বাপদাদার নাম কি, কি আইডেন্টিটি আছে, ডিটেলসটা নিয়ে সে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ওই গ্রামে যাচাই করে দেখবে যে সত্যিকার অর্থে সেই দেশের নাগরিক কিনা। এখান থেকে যদি ক্লিয়ার করা হয়, তখনই শুধুমাত্র তাকে এই ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হ্যান্ডওভার করা সম্ভব, তাকে বাংলাদেশ নিয়ে আসবে। সেটা হলো প্রসিডিওর, এটা যত লোকই থাক সেই অনুযায়ী। আর এইখানকার যে ব্যাপারগুলি ঘটতেছে, যে লোকজন ধরে এনে বর্ডারে বিডিআরের সামনে, মানে বিজিবির সামনে, বিএসএফ আইনা বলতেছে এটা তোমাদের লোক, ঠেলে দিচ্ছে, যদি বিজিবি বাধা দিচ্ছে তো সেখানে তর্কাতর্কি করতেছে, যেগুলি সোশ্যাল মিডিয়ায় কিছুটা দেখা যাচ্ছে, এগুলি অগ্রহণযোগ্য। এটা কিন্তু প্রকৃত মানে পথ নয়। আর সেকেন্ড হইল যে আজকে পত্রিকায় ছাপা হয়েছে, যেটা দেখবেন যে এই 0 লাইনের মাঝখানে, মানে ওরা তো বেড়া দেওয়া, বেড়াটা তো ইন্ডিয়ার সীমানের মধ্যে, মানে 150 গজের পরে ওনাদের বেড়া ওনারা খুলতে পারে, দে হ্যাভ চাবি টাবি আছে। আমাদের সীমানার মধ্যে না, বা আমরা সেখানে যেতেও পারি না, তো ওনারা খুলে ঢুকে চাবিটা বন্ধ করে দিচ্ছে। তাহলে এটা কি মানবিক? একটা মানুষ অবৈধ, এটা কুকুর বিড়াল না তো, যে আপনি কুকুর বিড়ালের প্রতিও তো মানুষ এটা সদয় হয়। এখন এই দিক দিয়ে বিজিবি বলতেছে যে এইভাবে আমি ঠেলে দিতে পারবো না, তারাও সশস্ত্র। ওই দিক দিয়ে বিএসএফ তারা বের করে দিয়ে আর কাঁটাতার বন্ধ করে দিছে। তাহলে দে আর ইনহিউম্যান সিচুয়েশন, এবং এটা মুসলমান দেখে, এটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে এটা করা হচ্ছে। এটা আমি মনে করি যে মানবাধিকারের উল্লঙ্ঘন, এটা অগ্রহণযোগ্য। আপনার যে আব্বাসী ভাই যেটা বললেন যে ফ্রেন্ডলি কান্ট্রি, এটা শত্রু কান্ট্রিও এটা করবে না, করা উচিত না। প্রশ্ন আছে তো একটা দেশের, একটা মানুষের, হ্যাঁ, এবং একটা আন্তর্জাতিক নিয়ম নীতি আইন কানুন আছে, এটা গ্রস ভায়োলেশন। সুতরাং আমরা মনে করি যে এটা প্রাথমিকভাবে আমরা যেটা শুনছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে যখন বিজেপির সরকার ক্ষমতায় আসছে, তারা এটা ইস্যু হিসেবে নিয়েছিল যে বাংলাদেশি যারা অবৈধ আছে তাদেরকে আমরা বের করে দেবো, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, এইসব বলছে। এখন অত তোর পাইতেছে না, 1-200 পাইতেছে, সেটা একটু দেখাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে এটা পলিটিক্যাল রেটরিকটা সেই পর্যায়ে থাকলে হয়তো,
এমনকি ইন্টারনাল পলিটিক্সেও কিন্তু একটা এইসব ইস্যু বাদ দিয়ে এখানকার অনেক ইস্যু আছে সেইগুলি নিলে হইতো। এখন আমরা যখন আমাদের এনে যখন এন্টি ইন্ডিয়ান স্লোগান টোগান দেয়, বক্তৃতা দেয়, রেটরিক করে ইলেকশনে জেতার জন্যে, তখন আমরা এটা বিরোধিতা করি যে এগুলি করা ঠিক না। এখানে ডোমেস্টিক মানুষের অনেক কিছু আছে, মানুষের আনএমপ্লয়মেন্ট আছে, এটা ওইটা আছে, সমস্যা আছে, সেগুলিকে নিয়ে রাজনীতি করেন। তো এই ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই বলবো, যেটা অন্য দেশের একটা ইন্টারন্যাশনাল এই ইস্যুটা, মানে এইগুলি ইস্যু সবচেয়ে বড় কিছু না। তো যেখানে দেখা যাচ্ছে যে এটা সাম্প্রদায়িকভাবে তারা এইভাবে চিহ্নিত করে এটাকে করছে এবং এটা এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। সুতরাং এটা যদি রেটরিক হিসেবেও থাকতো তখন না হয় এটা অ্যাভয়েড করা যেত। এটা যখন আমার সীমান্তে আসতেছে তখন তো আমার নিরাপত্তার স্বার্থে আমার সিকিউরিটি ফোর্স এটা বাধা দিচ্ছে এবং এটা বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। এটার মধ্যে যদি কোনো জায়গায় ফায়ার ওপেন হয়ে যায়, আমাদের লোকজনই করলো বা ওখানকার ফোর্সেই করলো, তাহলে তো এখানে জানমালের ক্ষতি হবে। হয় ওদের ফোর্সের লোক মারা যেতে পারে, আমাদের ফোর্স মারা যেতে পারে, এমনকি নিরীহ মানুষও মারা যেতে পারে। সুতরাং এটা সলিউশন না, ইউ হ্যাভ টু সিট। এবং এটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিজিবি বিএসএফের একটা দিল্লিতে এখন টপ পর্যায়ের মানে যে ডিজি পর্যায়ের মিটিং কালকে শুরু হবে। সুতরাং আমাদের একটা আশা থাকবে যে এই বৈঠকে তারা একটা সিদ্ধান্ত নেবেন যে এই ধরনের কাজ করবেন না, যেটা ডিপ্লোম্যাটিক সিস্টেমে আছে। যদি কোনো অবৈধ থাকে তো সেটা সেই সিস্টেমেই তারা কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে যাবেন, সেই সিদ্ধান্তটা তারা শুধু নেবেন না, তারা তাদের বর্ডার ফোর্স যারা গ্রাউন্ডে আছে তাদেরকে এটা মানে অবৈধ আছে বলার বিষয়টাকে আমি একটুখানি বিশ্লেষণ শুনতে চাই। সেটা হচ্ছে যে একজন সেখানে আধার কার্ড পেয়েছে 40, 50, 60 বছর, তার দাদা সেখানে ছিলেন বা তার পিতামহ ছিলেন, এগুলি তো এখানে তো সমস্যাটা হলো কি, আমি শোনেন, এটা দুইটা দেশ তো 47 সালে ভাগ হয়েছে। 47 সালের আগে তো একই ছিল, এখানে মানুষ ওখানে গেছে, ওখানে মানুষ, এবং এটা বর্ডার যেটা আমরা দেখেন এটা তো পুরো ডেন্সলি পপুলেটেড বর্ডার। এটা ইভেন কি দুইটা আলাদা দেশ হওয়া সত্ত্বেও ক্রস বর্ডার মানুষ যাতায়াত করে, সব যে স্মাগলার তা না, যাতায়াত করে। আমি ছোটবেলায় দেখছি অনেক মানুষকে এখানে ঢাকায় পেয়েছি, আবানি মোহাম্মদের খেলা দেখতে ত্রিপুরা থেকে আসছে। আমি বলছি কি ভাই ভিসা নিয়ে আসছেন নাকি দাদা? বলে যে না, এমনি এসে পড়ছি, আবার খেলা দেখে চলে যাচ্ছে। এটা একটা এই ধরনের একটা ব্যাপার আছে। এখনকার দিনে ব্যবসা বাণিজ্যের জন্য বর্ডার হাট করা হয়েছে বৈধভাবে, এবং এই বর্ডার হাটগুলি কিন্তু ইন্ডিয়ার টেরিটরির ভিতরে। এখানকার এটা বৈধভাবে অ্যালাউ করা হয়েছে যে এখান থেকে লোকজন ওখানে গিয়ে যে দিনের ডেট সেখানে গিয়ে কেনা বেচা করতে পারে বর্ডারের পণ্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্টই আমরা কিনে নিয়ে আসতেছি, সেখানে খুব ভালো প্রোডাক্ট দামে কমে পাওয়া যায়, সেগুলো নিয়ে আসতেছি। তা আমি বলতেছি যে এটা নানা প্রকার, একটা লোক অসুস্থ হয়ে গেল, এখন বর্ডারের এই পারে হাসপাতালটা খুব কাছে, আরেকটা যাইতে হয় অনেক দূর, তো সেখানে যায়। এগুলি একটা ফ্রেন্ডলি, নেপাল ভুটানের সাথে তো তাদের কোনো বর্ডার গার্ড নাই, তারা তো ওপেন। আমি যেটা মনে করি যে এটা ফ্রেন্ডলি কান্ট্রি, এটা একেবারে এতটা মানে যে কি বলবো যে এতটা ব্রুটাল বা এতটা ইয়ে করা হচ্ছে। হ্যাঁ, স্মাগলিং যেটা হচ্ছে সেটার ব্যাপারে আমাদের অবশ্যই দুই পক্ষের ভিজিলেন্স বাড়ানো বা এটার একটা মেকানিজম তৈরি করা যায়। স্মাগলিংটা আসলে কি একটা কথা হয়ে দাঁড়িয়েছে কিনা এখন? মানে মনে হয় যে কথার কথা না, স্মাগলিং তো অবশ্যই আছে, সেটা তো সব জায়গায় আছে। এখন এটা দুটো দেশে আছে, কিন্তু দোষ যদি শুধু আমাদের দেশে না, কেন ওখান থেকে তো স্মাগলিং র‍্যাকেটটা আছে, তো ওরা ওদের স্মাগলিং রিংটা ধরুক, আমরা আমাদের এর জন্য তো জয়েন্ট এখানে কোলাবোরেশন। এটা সিনসিয়ারলি একটা সিনসিয়ারিটির অভাব, যে দুই বাহিনী যদি সিনসিয়ারলি জিনিসগুলি কোঅপারেট করে তাহলে স্মাগলিং অনেক রিডিউস করা যায়। আমি বলবো না তাই জিরোতে নামে আনতে পারবে স্মাগলিং, যে বেড়া দিয়েও তো পারতেছে না। তা আমি বলছি এটা স্মাগলিংটা হয়তো অনেক কমানো সম্ভব, কিন্তু এইটার সাথে এই পুশিনের কোনো সম্পর্ক নাই, বা স্মাগলিং বন্ধের সাথে এই যে ক্রস বর্ডারে মানুষ যায় গুলি করে মেরে ফেলে সেটারও সম্পর্ক নাই। মানুষ অনেক সময় বর্ডার ক্রসও করে না, এবং যাদেরকে আপনি যে কথাটা তুললেন, এই প্রশ্ন তুলে আমরা কবে থেকে ধরেন যে এই লোকটা ইলিগ্যাল। একটা লোককে দেখলাম ইন্ডিয়ান টেলিভিশনে বলতেছে, আমাদের এখানে ওপারেই, বলছে তুমি কি বাংলাদেশি? আমি তো জানি না, আমার জন্ম তো ইন্ডিয়াতেই, তবে আমার বাবা নাকি বাংলাদেশি ছিল। তো বাবা তো থাকতে পারে, 47 আগে যদি তার বাবার জন্ম হয় তাহলে বাংলাদেশে অনেক ইন্ডিয়ান মুসলিম এই দেশে এসে পড়ছে, অনেক বাংলাদেশি হিন্দু ইন্ডিয়া চলে গেছে, এখনো আত্মীয় স্বজন আছে, বিয়ে করছে ইন্ডিয়ান, এরকম আছে, আধা ফ্যামিলি আছে। বর্ডার যদি দেখেন এই টয়লেট পড়ছে ইন্ডিয়াতে
এই ড্রয়িং রুম পড়ছে বাংলাদেশে, এরকম জায়গাও আছে। এটা তো খোলা বর্ডার না, এটা তো মরুভূমি না, এটা অত্যন্ত জনবহুল বর্ডার এবং 4000 কিলোমিটার বেশি বর্ডার, তার মধ্যে 2000 কিলোমিটার বেশি হলো ওয়েস্ট বেঙ্গলের সাথে। তো ওয়েস্ট বেঙ্গলের সরকার যদি এরকম আচরণ করে তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক এটা ভালো করার জন্য এটা কোনোভাবেই সহায়ক নয় আমি মনে করি। দর্শক, আমরা আলোচনা নিয়ে আবার ফিরব। বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ প্রেক্ষাপটে কথা বলছিলাম আমরা। এরপর হয়তো তিস্তা গঙ্গা পানি চুক্তি একটু আনবার চেষ্টা করব এবং একই সাথে আমরা ভারতে যে নতুন একটা রাজনৈতিক সংগঠনের আবির্ভাব হয়েছে, ভারতও কোনো টানাপোনার মধ্যে পড়ছে কিনা সেটি কিন্তু আমরা জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জা বৈশ্বরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক ও স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসির, রয়েছেন ডিক্যাবের সাবেক সভাপতি, দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সিনিয়র সাংবাদিক মাসুদ করিম রয়েছেন। তারা দুজনেই আমাদের সাথে আবারও একই আলোচনায় ইস্পানি মির্জা বৈশ্বরাত্রিতে বিরতির পর যুক্ত থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা বৈশ্বরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ প্রেক্ষাপটে কথা বলছি। আমাদের সাথে অতিথি সাহেব রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক ও স্টুডেন্টস ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসির, রয়েছেন ডিক্যাবের সাবেক সভাপতি ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর সিনিয়র সাংবাদিক মাসুদ করিম রয়েছেন আমাদের সাথে। মিস্টার পারভেজ আব্বাসি, আমরা আসলে আমাদের যে ক্রস বর্ডার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা দেখলাম এবং শুনলাম আপনার কাছ থেকে এবং মাসুদ করিমের কাছ থেকে। আমরা এবার আসি যে আমাদের যে তিস্তা পানি চুক্তির কথা, যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল যে মমতা ব্যানার্জি থাকার কারণের জন্য কেন্দ্রীয় সরকার সেখানে কাজ করতে পারছে না। আবার গঙ্গা পানি চুক্তিরও সময় আমাদের হয়ে এসেছে। এখন তো কেন্দ্রীয় সরকার এবং আমরা যদি কলকাতায় বলতে একই কাঠামোর মধ্যে আছে। সে অবস্থা এই তিস্তা পানি বন্টনের ভবিষ্যৎটা কী হবে? আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হতো, যদি ছোট করে একটু বলেন। জি, আমার কাছে যেটা আমি আগে থেকেই বলছিলাম যে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের পর যে আমরা খুব বেশি এখান থেকে কোনো ভালো কিছু আশা করাটা বোধহয় মানে বোকামি হবে। খুব এক হচ্ছে শুভেন্দু অধিকারী যে মারমুখো যে এখন একটা অ্যাটিচিউড এবং কথায় কথায় বাংলাদেশিদেরকে বা বাংলাদেশকে টেনে আনা তার ঘরোয়া রাজনীতির জন্য। এখন তার ঘাড়ে তো দুটো মাথা নাই যে দিল্লির এখানে যদি এনকারেজমেন্ট ছাড়া করতো, কারণ বিজেপি কিন্তু খুব হায়ারার্কিক্যাল দল। তো ওখানে আপনি এমনকি স্টেট লেভেলেও বা রাজ্যের এখানে লেভেলেও আপনার কিন্তু কোঅর্ডিনেশন করতে হয় দিল্লির সাথে। তো দিল্লি কিছুটা হলে অ্যাপ্রুভাল আছে। এবং আমি যেটা আগেও বলেছি, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এখানে এখন যদি বা উনি এখন আর কেন্দ্রীয় ওখানকার এখানে ওই বিরোধী দলের নেত্রী নন, কেন ওনার দলটা হাইজ্যাক হয়ে গেছে। এটাও বিজেপির এখানে একটা মানে কি বলা আশ্রয় প্রশ্রয়। এখন তবু উনি যদি মনে করেন তর্কের খাতির শুভেন্দু অধিকারীর উপর চাপ দেওয়া হলো, কারণ 28টার মধ্যে 21টা রাজ্যে এখন বিজেপি এখন ক্ষমতায় আছে সরাসরিভাবে বা কোয়ালিশনে, এবং পশ্চিমবঙ্গেও আছে, আসামেও আছে, ত্রিপুরাতেও আছে। তো এখন যদি পানিটা দিতে কি সমস্যাটা কই? এখন যদি ধরেন তর্কের খাতিরে শুভেন্দু অধিকারী দিবে, যদি বা তাকে প্রেশার দেওয়া হলো যেখানে দেওয়ার জন্য, তবু তখন মমতা ব্যানার্জি যেটা করবে হচ্ছে যে এই আপনার মুর্শিদাবাদ বা এখান থেকে তো ফারাক্কা নদী এখানে ড্যামটা আছে, মুর্শিদাবাদ, মেদিনীপুর এইসব জায়গায় দক্ষিণ এখানে 24 পরগনা, ওখান থেকে মুসলমান যে কমিউনিটি আছে যারা বিজেপির এখানে অলরেডি যেখানে ওদের যে অ্যান্টি মুসলিম পলিটিক্সে এখানে মানে এক মাস হয় তাতে ওরা এতটাই বেশি এখানে ভীত সন্ত্রস্ত যে তারা হয়তো মমতা ব্যানার্জি এখানে র্যালি করবে। এবং নন্দীগ্রাম এবং সিঙ্গুরে কিন্তু এক্সপার্টিস আছে এবং এটা ইন্ডিয়ার জন্য একটা কনভিনিয়েন্ট এক্সকিউজ। আমার দেওয়ার ইচ্ছাই নাই, তাই এখন আমি এখানে হচ্ছে বলবো যে এখানে হচ্ছে যে তোমার মমতা ব্যানার্জি অজুহাতটা এখানে তখনও এখানে কাজ করবে, এটা আমার কাছে মনে হয়। আই বি ভেরি সারপ্রাইজ যদি আমরা পাই। এবং 2 নম্বর যেটা হচ্ছে যে এর সাথে সাথে যে আমাদের যে গঙ্গা চুক্তির যে আবার নবায়ন করতে হবে, অলরেডি কিন্তু ইন্ডিয়া কিন্তু তাদের আমাদের যে কমন রিভার 54টার অধিক যে রিভারগুলো আছে ওগুলো কিন্তু ওরা রিভার লিঙ্কেজ সিস্টেম শুরু করে দিয়েছে। রিভার লিঙ্কেজ সিস্টেম করাতে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এমনিতে পানি কম পাচ্ছি, আর ওরা বলছে যে ওরাই ওদের কৃষকরা পানি কম পাচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এইসব জায়গাতে। তো ওরা আরো আগে থেকে ড্যামস এবং এগুলো ব্যারাজেস যেগুলো করছে তাতে আমরা এমনিতে পানি পাচ্ছি না। তো কতটুকু আমরা পানি পাবো এটা নিয়ে আমার যথেষ্ট এখানে সন্দেহ আছে এবং প্রশ্ন আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন ইন্ডিয়ার হাতে 8টা অজুহাত আছে এবং এখানে আবার আমাদের বন্ধু চীন আবার এর মধ্যে জড়িয়ে গেছে। কারণ তিব্বতে এখানে এখন ওরা সবচেয়ে বড় সবচেয়ে বড় ড্যাম সারা দুনিয়া যে সুপার ড্যাম বানাচ্ছে ইয়ারলাং নদীর উপরে, ইয়ারলাং সাংপো বলে যেটা আছে। তো এই ড্যাম থেকে
এই যে আপনার নদীটাকে ড্যাম করা হচ্ছে, ওটা যায় অরুণাচল প্রদেশে, সিয়াং বলে নদীটা বলা হয়। ওটা সিয়াং নদীটা যখন আসামে ঢুকে ওটাকে ব্রহ্মপুত্র বলা হয়। আর এই ব্রহ্মপুত্রটাই যখন আমাদের বাংলাদেশ ঢুকে বলে যমুনা নদী, যেখানে আমাদের শুকনো মৌসুমে, আমাদের শীতের মৌসুমে 70% পানিটা আসে হচ্ছে শুধু যমুনার এই সিস্টেম থেকে। এখন চায়না যেহেতু ড্যাম করেছে, ভারত বলছে তারা পানি কম পাচ্ছে, তো এখন ওটার জন্য ওরা অরুণাচল প্রদেশ এখানে আপার সিয়াং এখানে বলে একটা ড্যাম ওখানে করছে। তো চীন এবং ভারতের ড্যামের যুদ্ধে বাংলাদেশে কিন্তু যা আগে এমনি এখানে আমরা কম পানি পেতাম, এখন আরো বেশি কম পানি পাবো। তো আমি তো দেখছি সামনের দিকে আমরা আরো বেশি দুর্যোগ আছে। এবং আমাদের থেকে এখন কি আমাদের যদিও এখন জয়েন্ট রিভার কমিশনের টিম যাচ্ছে এখানে, কলকাতাতে গেছে, আমাদের এক্সপার্ট নেগোশিয়েটর পাঠাতে হবে, আপ টু ডেট এখানে হচ্ছে এক্সপার্ট, মানে এখানে ইনফরমেশন নিয়ে, এবং তারপর ওদের সাথে হাইড্রোলিক ডিপ্লোমেসি যেটা আছে, যে পানি ভিত্তিক যে এখানে আপনার কূটনীতি, ওটার জন্য যে এক্সপার্ট লোকদেরকে আছে ফরেন মিনিস্ট্রি, অন্যান্য জায়গায় প্রাইভেট সেক্টরে, তাদেরকে অ্যাসেম্বল করে যেতে হবে। এবং এটা অবভিয়াসলি আমরা এখন অল্টারনেটিভ হিসেবে এটা আমরা এখন ভাবছি যে এখানে আমরা আমাদের পদ্মা ব্যারাজের এখানে কথা বলছি, তিস্তাতেও আমরা এখন চিন্তা করছি। তার মানে কি, আপনি যখন ব্যারাজটা করার চিন্তা করছেন তখনই কিন্তু আপনার মাথায় কিন্তু এখানে একটা কাজ চলে করছে যে আপনি হয়তো পানি পাবেন না বলে আপনি এখানে এটা কাউন্টার অপশন তৈরি করছেন আর কি। যে আমি একটু ভারতের ইন্টারনাল একটা প্রসঙ্গে আসতে চাই মিস্টার মাসুদ করিম, সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি সিজিপি, তারা 30 বছরী তরুণ অভিজিৎ দীপক, তিনি আমেরিকায় থাকতেন, পড়াশোনা করতে গিয়েছেন, এসেছেন। তিনি যে নেমে যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যারা মনে করেন ভারতের তরুণরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, তারা এসে দেখে যাক আমাদের আজকের সমাগমনের এই দৃশ্য। এই যে সিজিপি নামে যে সংগঠনটি, ককরোচ জনতা পার্টি, আসলে এটি নিয়ে ভারতের মধ্যে কি অবস্থা? ধন্যবাদ। এইটা ককরোচ জনতা পার্টিটা, এটা একটা রিসেন্ট চিফ জাস্টিসের একটা কমেন্ট ভারতের, উনি এটা কমেন্ট করেছিলেন যে যারা বেকার, যারা চাকরি পাচ্ছেন না, কর্মসংস্থানের অভাব, তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি করতেছিল, ওইটাকে উনি একটা মন্তব্য করছিলেন যে এরা একটা কি ককরোচের বাংলা কি তেলাপোকা, তেলাপোকা। তো ওই তেলাপোকা বলাতে ওরা এটা জিনিসটাকে খুব ইগোতে নিয়েছে, এবং তারা এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি নাকি সিজিপি এটা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে, এবং এদের ফলোয়ার সংখ্যা, যে আমরা সবাই একটা মাস্কও পড়তেছে তেলাপোকার মতো, যে আমরা তেলাপোকা, তেলাপোকার সংখ্যা বাড়তে বাড়তে এত হয়ে গেছে যেটা অনেক বেশি হয়ে গেছে। এবং এটা কিন্তু ইয়াং ছেলে মেয়েরা করছে, যেটা আমাদের এখানে জেনজিরা যেটা করেছিল একই ধরনের। তবে এটা গতকালকে তারা যন্তর মন্তরে একটা সমাবেশ করেছে, এটা অবশ্য ছোট জায়গা, তারা আরো বড় সমাবেশ করবে 23 তারিখে। তাদের একটা দাবি হইলো যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ শিক্ষামন্ত্রী নকল, মানে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, চাকরি ইন্টারভিউর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠেকাইতে পারতেছে না। সেই জন্য তারা শিক্ষামন্ত্রীকে দায়ী করতেছে, এবং 7 দিন সময় দিয়ে কালকে সমাবেশটা তারা শেষ করেছে, এবং তারা 7 দিনের মধ্যে না হইলে আবার পদত্যাগ না করবে। তো ইন্ডিয়া যেটা করলো, যে আমাদের এখানে যেমন এটা ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো 24 সালে, একটা বল প্রয়োগ সরকারভাবে করা হইলো, কিন্তু ইন্ডিয়ার যন্ত্র মন্ত্র এরা আবার উল্টা, ওরা আবার জামাই আদর করে এটাকে অ্যালাউ করছে প্রচুর। মানে যদি 1000 প্রটেস্টার থাকে, তার সাথে 1000 পুলিশ দিয়ে রাখছে হেল্প করার জন্য, এবং বলছে তোমরা শান্তিপূর্ণভাবে বাবারা তোমরা প্রটেস্ট করে চলে যাও। তো এটা এইভাবে তারা এখন সংগঠিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন তারা, আপনি যেটা বললেন যে অভিজিৎ দীপকে, সে আমেরিকা থেকে আসছে, এবং এটা তারা একটা পলিটিক্যাল পার্টির ফরমেশনেই যাচ্ছে, এবং এটার নেপথ্যে যারা আছে বেশিরভাগ হইলো আম আদমি পার্টির ছেলেপেলে যারা, হ্যাঁ, ও নিজে বোধ আম আদমি পার্টির ছিল। যদি আমি অ্যাড করি, এখানে দুটো শুধু ইনফরমেশন না দিলে হয় না, এখানে মাসুদ ভাই এটা কিছুটা উঠিয়েছেন। 2013 সালে যখন এই যন্ত্র মন্ত্রের দিল্লিতে আন্না হাজারে বলে একজন এখানে গান্ধীয়ান ছিলেন, এবং তার শিষ্য এই অরবিন্দ কেজরিওয়াল, তখন তো পার্টি হয় নাই, তারা তখন এই আপনার মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তো কংগ্রেস নেতৃত্বাধীন কোয়ালিশন গভর্নমেন্টের, ইউপিএ গভর্নমেন্টের ওখানে ওরা এই দুর্নীতির ব্যাপারে ওরা এখানে ধর্ণা দেওয়া শুরু করলো। ওখান থেকেই কিন্তু শেষ পর্যন্ত যে কংগ্রেস যে একটা অক্ষম একটা সরকার, রাজনৈতিক সরকার, এবং যে দুর্নীতি একটা বিশাল বড় সমস্যা, আইন শৃঙ্খলা বিশাল একটা সমস্যা, এটা কিন্তু ভারতে প্রচার প্রসার পেল, আন্তর্জাতিক কভারেজ পেল, এবং তারপর
কিন্তু হচ্ছে এটা বিজেপির এখানে ক্ষমতায় আসা পথ প্রশস্ত করলো। এখন আপনি দেখেন সেই যন্তর মন্তরই হচ্ছে, সেই ইয়াঙ্গার জেনারেশনকে এখানে মোবিলাইজ করা হচ্ছে। এবং যে এখন ভারতের কি বর্তমান অবস্থা, এখন ভারতের এই সারা বিশ্বে হচ্ছে, কিন্তু এই ভূ রাজনৈতিক এই যে এখানে অস্থিতিশীলতা হচ্ছে, এই সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে মধ্যপ্রাচ্যে, তার জন্য ভারতের অর্থনীতিতে বাজেভাবে এখানে প্রভাব ফেলেছে। রুপি এখানে দরপতন হয়েছে, আপনার বেকারত্ব আরও বেড়ে গেছে, শিক্ষিত বেকারত্বের হার অনেক বেড়ে গেছে, এবং হচ্ছে যে ওদের বিনিয়োগটা কমে গেছে, এবং ওখানে আপনার এখানে অর্থনৈতিক বৈষম্য যেটা আছে, ইনকাম ইনইকুয়ালিটি আরও বেড়ে গেছে। কিছু কিছু রাজ্য যেমন হচ্ছে গুজরাট, ওখানেও কিন্তু হচ্ছে আপনি দেখবেন যেগুলো হচ্ছে সাকসেসফুল স্টেট বলা হয়, সেখানেও কিন্তু এখানে গরিব এবং বড় লোকদের মধ্যে অর্থের বিবাদ হয়ে গেছে। এবং মোদী সরকারকে এখন ধরা হচ্ছে যে ওই গদি মিডিয়া যেটাকে বলা হয়, যে মোদীপন্থী যে মিডিয়া, ওখানে এক ধরনের একটা ফলস ন্যারেটিভ করা হয়, এবং এখানে যে ওই আপনার হিন্দু উগ্র রাজনীতি চলছে, ওটার বিরুদ্ধে মানুষের এখানে রিয়াকশন হচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে একটা ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল ডাইমেনশন আছে। কয়েক মাস আগে ভারত রাশিয়ার সাথে একটা সিকিউরিটি এগ্রিমেন্ট করেছে, এবং যেটাতে একটা ক্লজ আছে যে রাশিয়ানদেরকে ওরা দরকার হলে ভারতের এখানে যে আপনার নেভাল বেসগুলো আছে সেগুলোকে ওরা ইউজ করতে দিবে, বা ওখানে ওদেরকে এখানে প্রেজেন্সটা থাকতে হবে। এবং এইটা কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু একটা রেড লাইন, যে রাশিয়ানদেরকে হচ্ছে ইন্ডিয়ান ওশেনে কোনো অ্যাক্সেস ওরা দিতে চায় না, সিমিলারলি চাইনিজদেরকে ওরা দিতে চায় না। তো এইটার পরেই যে আপনার এখানে ককরোচ পার্টিতে এখানে যে এই ককরোচ এই মুভমেন্টে যেটা এটা হলো, এটার মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি না আমি জানি না, কিন্তু এবং এই জেনজি রেভলিউশন যেটা হয়েছে, আপনি যে নেপালে বালেন্দ্র শাহ বলেন বা শ্রীলঙ্কায় আমরা যেটা দেখলাম, সবগুলোই কিন্তু তরুণদের মধ্যে হয়েছে। এবং অনেকে হচ্ছে যারা হচ্ছে আপনার এই ডিজিটাল প্রযুক্তিগুলো ইউজ করতে পটু, এবং একটা পশ্চিমা এখানে ধাঁচের এখানে ওরা ইনফ্লুয়েন্স হয়েছে। তো এইগুলোর সাথে কি একটা ওয়াইডার কোনো একটা ইমপ্লিকেশন আছে নাকি না আমরা জানি না। এটা ঠিক যে মোদী সরকারের নিজস্ব অনেকগুলো এখানে হচ্ছে ত্রুটি বিচ্যুতির জন্যে এখানে কিন্তু ভারতে অনেক একটা মানে অধিকাংশ লোক না হলে অনেক অংশের লোকের মধ্যে কিন্তু একটা মোহভঙ্গ হচ্ছে আস্তে আস্তে, এবং এটা যে তরুণদের মধ্যে এটা প্রকাশ পাচ্ছে। এটা কি দীর্ঘস্থায়ী হবে, স্বল্প মেয়াদী হবে, এটা সময় বলে দেয়। এটার সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, যে এটা যে শুধু মোদীর সরকারের ব্যর্থতা তা না, এখানে যে প্রধান বিরোধী দল কংগ্রেস, তারাও কিন্তু খুব এফেক্টিভলি বিরোধিতার মধ্যে করতে পারতেছে না। এমনকি এই যে আমাদের এখানে তো ছাত্ররা আন্দোলন করছে, ওখানে কিন্তু রাজনৈতিক দলগুলি যুক্ত হয়েছে ওদের সাথে, ককরোচের সাথে, বিশেষ করে বামপন্থীরা, এবং ওনারা বোধহয় কংগ্রেস পার্টিরও বলছিল যে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। কংগ্রেস তারা বলছে যে তোমরা আন্দোলন তোমাদের মতো করো, আমরাও করবো, আর আমাদেরটা আমাদের, যোগ দেয় নাই। তো এখানে এটার একটা ব্যাপার আছে। আর একটা ওই যে ডিপ স্টেট যে থিওরি সমাজে প্রচলিত আছে, এখন এই অভিজিৎ তো আসছে আমেরিকা থেকে, মানুষ এগুলি যোগ করবে আর কি। এখন কি হচ্ছে না হচ্ছে এগুলি তো আর দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে এটা প্রটেস্ট হচ্ছে, পেছনে কি আছে সেটা তো আর দেখা যাচ্ছে না। এগুলি সম্পূর্ণ পিছনে প্লেয়ার কারা সেটি আরব স্প্রিংও তো একই ভাবে হলো, সেই ফেসবুক আর এই মিডিয়া থেকে প্রথম 2013-14-তে এখানে যেটা দেখলাম আরব স্প্রিং এ যেটা হলো, সেই ফেসবুকের প্রযুক্তি দিয়ে তো হলো। তার আগে যে আপনার কালার রেভলিউশন হলো, জর্জিয়া, ইউক্রেন, এগুলোতে যে রেজিম চেঞ্জ হলো, যে রাশিয়া সেন্ট্রিক রেজিম থেকে ইউএস সেন্ট্রিক রেজিম হলো, সেগুলো কিন্তু রাস্তাগুলো কিন্তু একইভাবেই যাচ্ছে। এখন ইজ দেয়ার আ ওয়াইডার প্ল্যান অর নট, এটা আপনি এক পক্ষের হলে বলবেন কনস্পিরেসি থিওরি, আরেক পক্ষে বলবেন যে না এটাই বাস্তব। সত্যটা কি, এটা হচ্ছে ইতিহাস হয়তো বলে দেবে আজ থেকে 10 থেকে 20 বছর পর, বাট এটা একটা সম্ভাবনা আছে। মিস্টার মাসুদ করিম, এই ককরোচ নিয়ে কি বিজেপির মধ্যে উদ্বিগ্নতা বা তাদের মধ্যে এই অবস্থাটাকে তারা কিভাবে মোকাবেলা করছে আপনি? ডেফিনেটলি এটা যথেষ্ট তাদের জন্য উদ্বেগের কারণ হবে আমার ধারণা, কারণ এটা কোথায় গিয়ে থামবে সেটা তো আমরা এখনো বলতে পারতেছি না। এখন এটা ইনিশিয়ালি মনে হচ্ছে যে এটা তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ এটা এত ভয়াবহ আকার ধারণ করে নাই, এবং তারা এখানে জোরপূর্বক বল প্রয়োগও করছে। বল প্রয়োগ করলে তো আন্দোলনটা বেড়ে যেত, সেটা তারা করে নাই। এখানে ইন্ডিয়াতে যেগুলি হয় যে অনেক সময় আবার কেনা বেচা হয়, ওই যে ওয়েস্ট বেঙ্গলে যদি ওরা একটু কম পাইতো সিট, তাইলে হয়তো তৃণমূল থেকে কিছু ক্রয় করতো, এরকম ফর্মুলা হয়তো তারা প্রয়োগ করবে, মানে মোদি ফর্মুলা। আর ইন্টায়ার ইন্ডিয়ায় যদি একেবারে পুরোটাই প্যারালাইস হয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু আসলে এখন এত ভয়াবহ আক্রমণ, যেমন যন্তর মন্তর, এটা কিন্তু একটা ছোট
প্লেস, এটা খুব যে একেবারে বিরাট ময়দান তাও না। সেখানে আবার পুলিশ ছিল 1-1.5 হাজার, সাংবাদিক ছিল 1-1.5 হাজার, তারপর এর মধ্যে ছাত্র, যেটা লাখ লাখ বলা হচ্ছে সেটা না, হয়তো কয়েক হাজার হইতে পারে, যাই হোক কয়েক হাজারও তার অতটা বিরাট। তো এখন সামনে আরও আন্দোলনটা কতটা জোরদার হয় সেটার উপরে নির্ভর করবে। আর দ্বিতীয় হইল যে ইন্ডিয়াতে এখন রাজ্য ভিত্তিক, তো একটা ওয়াইডার, যেমন এই যে এই আগে যে আন্দোলনটা আম আদমি পার্টি করলো, খুব একটা সাড়া ফেলতে পারে নাই। সুতরাং অভিজ্ঞতা দুটোই আছে, বাট ডেফিনেটলি এটা একটা মাথা ব্যথার কারণ, যেটা বাসি ভাই বলেন, যেটা ইটস এ প্যাটার্ন, যে এটা গ্লোবাল প্যাটার্ন, একেবারে সৌদি আরবের স্প্রিং থেকে সাউথ এশিয়ান স্প্রিং, এই যে প্যাটার্ন, এবং তার আশেপাশে সবকটা দেশে এগুলো হচ্ছে, এটা তো মোদী সরকারের জন্য উদ্বেগের কারণ হবে। যদি সরকার এভাবে পতন নাও করতে পারে, তারপর তো তার জনপ্রিয়তা তো কমাবে, যে তারা মানে কর্মসংস্থান করতে পারে নাই। মানুষের মধ্যে তো একটা প্রটেস্ট তো হচ্ছে, যেটা যেমন ধরেন সেম টাইমে এদের ছাত্র সংগঠন যারা, এই যে কংগ্রেসের ছাত্র সংগঠন, তারাও একটা প্রটেস্ট করছে এখানে, ওইটার মধ্যে আবার পুলিশ অ্যাকশন নিছে, কিন্তু এখানে কিন্তু হাত দেয় নাই। তার মানে পুরো ব্যাপারটাই দেখা যাচ্ছে যে এটা ডেঞ্জারাস, তারা বুঝতে পারছে। সরি মাসুদ ভাই, সাথে যে আপনার কথাতে মনে পড়লো, এটাও একটা কারণ হতে পারে যে কেন্দ্র থেকে, দিল্লি থেকে এই অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য পুশিনের অ্যাটেম্পটা হয়তো ওরা বাড়াচ্ছে, যাতে ওরা চাইতে পারে যে বাংলাদেশের সাথে একটা মাস্কুলার একটা ফরেন পলিসি করছে, এটা দিয়ে যদি মানুষের অ্যাটেনশন সাময়িকভাবে ডাইভার্ট করা হয় ককরোচ পার্টি এবং অর্থনৈতিক যে কষ্ট থেকে, এই একটা কারণও হতে পারে। মানে অনেকগুলো লিঙ্ক এখানে কাজ করছে। দর্শক, আমরা আবার একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের দুজন অতিথি অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, সিনিয়র সাংবাদিক মাসুদ করিম আমাদের সাথেই থাকবেন। বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ ও বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা কথা বলবো। একটা শেষ বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জা, শুভরাত্রিতে শেষ বিরতির পর আবার আমরা বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসাবে জনাব পারভেজ করিম আব্বাসী, অধ্যাপক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং ডিক্যাবের সাবেক সভাপতি জনাব মাসুদ করিম, তার সাথে আমরা কথা বলবো। আমি মিস্টার আব্বাসী, আমরা বৈশ্বিক টানাপোড়েন তো বাংলাদেশের আছেই, এবং আমরা ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, নানা রকম ইকুয়েশনের মধ্যে আমাদের এই বাংলাদেশের একটা অবস্থান রয়েছে। সে অবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর, যেটি তিনি দায়িত্বভার গ্রহণ করবার পরে জনাব তারেক রহমান, তিনি এই এত টানাপোড়েনের মধ্যে প্রথমে মালয়েশিয়া তিনি সফরে যাচ্ছেন। আবার ইতিমধ্যে আমরা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও হাকান ফিদার বাংলাদেশে সফর করে গিয়েছেন। পাকিস্তানের সাথে একটা চুক্তি হয়েছে, সেটাও কিন্তু ভারতের একটা চিন্তার কারণ হতে পারে। চীনের সাথেও কিন্তু আমাদের একটা ব্যারেজের কথা নিয়ে কথা হচ্ছে। সে অবস্থায় মালয়েশিয়া সফর এবং পরবর্তী সফর কি হতে পারে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? জি, প্রথমত আমি বলবো যে বাংলাদেশের একটি, এখন আমরা তো জানি যে এটা স্বাধীন রাষ্ট্র, তো স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন, এটা নিয়ে হচ্ছে যে আসলে বিদেশে এত মাথা ব্যথা না করা উচিত অন পেপার। কিন্তু আমরা জানি যে ভূ রাজনৈতিক কারণে প্রথম রাষ্ট্রীয় সফর প্রধানমন্ত্রী কোথায় হবে, এটা নিয়ে একটা স্পেকুলেশন সব জায়গায় চলছিল, এবং বিশেষত এই স্পেকুলেশনটা চলছিল হচ্ছে ভারতে। কেন ভারতের, যেটা ওদের মিডিয়াতে বা এখানকার ওখানে ওদের প্রাক্তন কূটনীতিবিদের যাদের এখানে কথাবার্তা শুনে বোঝা যায়, ওদের মিডিয়াতে বা ইন্টারভিউগুলো পড়ে, যে ওরা আশা করছিল যে জনাব তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী, উনি যাবেন হচ্ছে দিল্লিতে প্রথম সফরে, যাতে ইকুয়েশন রিসেট করার জন্য। আবার তার সাথে সাথে আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে চীনের সফর, এবং চীনের সাথে এখানে হচ্ছে একটা এনগেজমেন্টের ব্যাপারে আছে। তো ভারতের এক ধরনের একটা শঙ্কা ছিল যে চীনের প্রথম ভিজিটটা গেলে তাহলে হচ্ছে যে তাদের এক ধরনের একটা আইসোলেশনে থাকবে, কেননা অলরেডি ভারত কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক অংশেই কিন্তু হচ্ছে চীনের কাছে কিন্তু অনেক জায়গায় ওভারশ্যাডোড হয়ে গেছে, কারণ চীনের কাছে টাকা বেশি আছে, যেটা ওরা এইড তো কম দেয় চীন, কিন্তু লোন দেয়, কমার্শিয়াল লোন দেয়, ওরা অবকাঠামোতে বিনিয়োগ করে, এবং ওদের চীনের কাছ থেকে সস্তা যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজিকে এখানে আমদানি করা যায়, তাদের মার্কেটে অ্যাক্সেস দিচ্ছে। তো চীন কিন্তু এখানে অ্যাগ্রেসিভলি দক্ষিণ এশিয়া আসে, এটা বিগত 10 থেকে 15 বছর বিআরআই দিয়ে আসে, আরসেপ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ দিয়ে দিচ্ছে। তো এইগুলোর জায়গায় হচ্ছে চীনের একটা ফুটপ্রিন্টের নিয়ে বাংলাদেশে বাড়তি ফুটপ্রিন্ট নিয়ে ভারতের মাথা ব্যথা আছে। গোদের উপর বিস্ফোরণ হয়েছে যে এখন পাকিস্তান তো আগে চীনের তো হচ্ছে যে
মানে খুব বিশ্বস্ত বন্ধু এবং ছোট ভাই ছিল, এখন আবার নতুন করে হচ্ছে ভূ রাজনীতির কারণে যুক্তরাষ্ট্রের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তো এখানে বলেনি হচ্ছে যে আসিম মনির হচ্ছে তার ফেভারিট জেনারেল, এখানে ফিল্ড মার্শাল আসিম মনির। তো এখন পাকিস্তানেরও এখন হচ্ছে আবার হচ্ছে এই দক্ষিণ এশিয়াতে প্রোফাইলটা বেড়ে গেছে, এবং তার সাথে সাথে এখন ওরা দেখেছে ডক্টর ইউনূসের সরকারের আমল থেকে পাকিস্তানের সাথে আবার একটা নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন রিজিউম করেছে, যেটা নিয়ে ওদের একটা কনসার্ন আছে। এবং 3 নম্বর যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথেও তো হচ্ছে মানে শেখ হাসিনার সরকারে এখানে শেখ হাসিনার সরকারে যখন পড়ে যাওয়ার পর যখন এখানে গণবিপ্লবের মুখে তারপর তো যুক্তরাষ্ট্রের সাথে যে দূরত্ব ছিল ওটা কিন্তু ডক্টর ইউনূসের সরকারের আমলে কিন্তু অ্যাগ্রেসিভলি এটাকে ডিস্টেন্সটা কভার করা হয়েছে, এবং এই অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড দেখে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ও অ্যালাইনমেন্ট বাংলাদেশের ওটা কিন্তু এখনো বিদ্যমান। তো যুক্তরাষ্ট্রের প্রেজেন্স বাড়ছে, চীনের ফুটপ্রিন্ট এখনো আছে, পাকিস্তানের নৈকট্য আবার এখানে বাড়ছে, তুরস্ক আবার এখানে আসে। তো এখানে এর মধ্যে হচ্ছে ভারতের এখানে তাদের যে জাতীয় স্বার্থ নিরাপত্তা ওরা শঙ্কা বোধ করছে, যেটা আবারও বলছি কনফিডেন্স বিল্ডিং মেজারের অভাব। ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে হাই লেভেল অফিসিয়ালের কথা বলে কিন্তু এটা নেগোশিয়েট করা যায়, কিন্তু ওটা এবং সমস্যা হয়েছে যে যেহেতু আমাদের ব্যালেন্স করার ব্যাপার আছে, ভারত আমাদের প্রতিবেশী থেকে তো আপনি এখানে সরে আসতে পারবেন না, পরিবর্তনও করতে পারবেন না। আবার অভিন্ন নদী আছে, আবার অনেকেই আমাদের খাদ্যশস্য আমদানি ও জ্বালানির উপর নির্ভরশীল। চীন হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমদানির এখানে হচ্ছে সোর্স, এবং আমাদের এখন ইদানিকালে সবচেয়ে বড় বিনিয়োগকারী। তো এই দুটো দেশের মধ্যে ব্যালেন্স তো করতে হবে। তো দুটো দেশের মধ্যে ব্যালেন্স করার জন্য একটা অপশন অনেকে মনে করছে, আমি ব্যক্তিগত বলছি ভুটান বা অন্য কোনো দেশ হবে। তো প্রধানমন্ত্রী অফিস থেকে ধরা হচ্ছে মালয়েশিয়াও হচ্ছে যে আমাদের সাথে পুরানো আমাদের সখ্যতা আছে। মাহাতির মোহাম্মদ বাংলাদেশের একটা ট্রাস্টেড এখানে হচ্ছে একজন হচ্ছে চ্যাম্পিয়ন, যিনি বাংলাদেশের ব্যাপারে অনেক সিম্পিথেটিক, এবং এখনকার যে বর্তমান প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম উনিও কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার সফর করে গেছেন। এখানকার রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলামী এদের সাথে বেশ এক ধরনের নৈকট্য আছে, কেন পলিটিক্যাল ইসলামের উনিও এখানে ওনার দলেও উনি পলিটিক্যাল ইসলাম বিশ্বাসী। তো মুসলিম ব্রাদারহুড ঘরানার এই সবগুলো দল একসাথে আছে, এবং তার সাথে সাথে মালয়েশিয়াতে আমাদের প্রচুর আমরা আমদানি করি পাম অয়েল, এবং আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি শ্রমিক আছে। আবার আমরা এখানে ট্যুরিজমের স্বার্থে যাই, এবং মালয়েশিয়া হচ্ছে আসিয়ানের একটা গুরুত্বপূর্ণ মেম্বার। তো আমি বলবো যে সবাই মিলে এটা হচ্ছে গুড স্টার্ট, কিন্তু প্রবলেম হচ্ছে যদি ইন্ডিয়ার সাথে এখানে একটু বর্ডার টেনশনটা কমে এবং যদি দুই সাইডে যদি গুড সেন্স প্রিভেল করে, তখন কিন্তু ইভেনচুয়ালি ইন্ডিয়ান ভিজিটও লাগবে, চায়না ভিজিটও লাগবে। তো এই সিকোয়েন্সটা কী হবে এটা নিয়ে আমার খুব বেশি না চিন্তা করে আমাদের বুঝতে হবে যে আমাদের সবচেয়ে বড় আমদানি খাত হচ্ছে দেশ হচ্ছে চায়না, দ্বিতীয় বৃহত্তম আমদানি দেশ হচ্ছে ভারত। তো এবং আমাদের এখানে এবং যুক্তরাষ্ট্র যে আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আরও আমাদের এখানে হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, জাপান আছে, গালফ নেশনস আছে। আমাদের মধ্যে হচ্ছে যে এখানে ভৌগোলিকভাবে ছোট দেশ, 18 কোটি মানুষের অনেক জনসংখ্যা, কিন্তু ভৌগোলিকভাবে ছোট দেশ, সম্পদের সীমাবদ্ধতা যা আছে, আমাদের সবার সাথে অ্যালাইন করতে হবে। কিন্তু আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট যদি করতে হয়, আমাদের স্বার্থটা চিন্তা করে করতে হবে। জি, মিস মাসুদ, আমি বলছিলাম বা আমরা সবাই এটা বলছি যে এটা দূরদর্শী সিদ্ধান্ত মালয়েশিয়া যাওয়াটি, কারণ এখানে কোথায় যাবে ভারত, চীন, এইসব প্রেক্ষাপটগুলো নিয়ে নানা রকম রেটোরিক্স এখানে ছিল। সে পরবর্তী সফর কোথায় হবে সেটি নিয়েও কিন্তু এখনও বিশ্লেষণের দাবি রাখেন। এর মধ্যে তুরস্কে যেটি বললো পররাষ্ট্রমন্ত্রী আসলে পাকিস্তানের সাথে চুক্তি হলো, সমস্ত আসলে আমাদের এখন পররাষ্ট্র যে টেনশনটা, সেই টেনশনটা আসলে কি হতে পারে নতুন সরকারের জন্য? না, পররাষ্ট্রনীতি তো আমাদের মোটামুটি সব সরকারের আমলেই, ইউনূসের সরকার একটা স্বল্পমেয়াদী সরকার বাদ দেন, পলিটিক্যাল সরকারগুলি মোটামুটি অভিন্ন, যে সবার সাথেই মিলেমিশে চলা, একটা ব্যালেন্স করে চলা, যেটাকে ওরা বলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কারণ আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের দেশের সামরিক শক্তি চিন্তা করলে এই বড় শক্তিগুলির সাথে তুলনা করা যায় না। তো এই সমস্ত কারণে আমরা ইন্ডিয়ার সাথে তো অবশ্যই, যেহেতু একেবারে নেক্সট টু নেইবার, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। আবার চায়নার সাথেও লাগে, কারণ চায়না অর্থনীতিতে সহায়তার দিক থেকে। তো এখানে আলোচিত হলো যে দুইটা দেশেই ওরা নিজেরা একটু প্রতিযোগিতা করে, ইন্ডিয়া এবং চায়না এই অঞ্চলে, যে বাংলাদেশ
তো যদি নতুন প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে প্রথম আসুক, ওনারা চাইছিল, চায়নাও দাওয়াত দিচ্ছে, শুধু 2 দেশই দাওয়াত। তো প্রধানমন্ত্রী হয়তো একটু মানে কায়দা করে মালয়েশিয়া যাচ্ছেন, কারণ মালয়েশিয়া আবার আমাদের একটু স্বার্থ আছে, যেখানে কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং তাদের উপদেষ্টা ওখানে গেছেন, যে আমাদের এখান থেকে যদি লোকজন নেওয়া তো আপাতত বন্ধ আছে, ওদের অভ্যন্তরীণ চাহিদার, এটা আপনি ভালো জানেন, চাহিদার 15%-এর বেশি নিতে চায় পারে না। জি, তো সেটার মধ্যে ইতিমধ্যে বাংলাদেশি অনেক কর্মী আছে। তো তারপরেও তারা এই মার্কেটটা খোলার জন্যে, যাতে, কারণ আমাদের তো এখন মধ্যপ্রাচ্য অবস্থাটা অত ভালো না, মানে কর্মসংস্থান খুবই জরুরি। এখন এটা ডাইভার্সিফাই করতে, ডাইভার্সিটি না, এটা তো ট্রেডিশনাল মার্কেট মালয়েশিয়া, এটার জন্য প্রবাসী মন্ত্রী ওখানে গিয়েছিলেন। তো এটা একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ঝামেলাও আছে। তো এই জায়গাগুলি দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গেলে সুবিধা, এবং সেই জন্যই হয়তো ওনারা চিন্তা করছে, মালয়েশিয়া নিয়ে তো আর কোনো কন্ট্রোভার্সি নেই, মালয়েশিয়া আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, মুসলিম কান্ট্রিও, তো ওইসব দিক থেকে, এবং আমাদের মার্কেটটা যদি খুলেও না যাওয়ার ফলে, এটা তো আমাদের যে বাংলাদেশ ফার্ক বলেন, তার মানে আমরা ওই যে চীন বা ভারতের কাছে আমাদের অনেক ব্যাখ্যা আছে কেন মালয়েশিয়া যাওয়ার কারণটা, আমরা ব্যাখ্যার জায়গাটা সেখানে। সেটাই। আচ্ছা, এরপরে আমি যেটা আমাদের এখানে যে প্রস্তুতি আছে, প্রধানমন্ত্রী এখনো সই করেন নাই, প্রস্তুতিতে হলো চায়না উনি যাবেন এটার পরপরই। এবং চায়না যাওয়ার একটা বড় কারণ হলো যে এখানে বলে অনেকগুলি চুক্তি হবে, যেখানে প্রায় $2 বিলিয়ন অর্থের সংস্থা, আমাদের দেশের সরকার এখন অর্থ আয় করাও ওটা গুরুত্বপূর্ণ, সেই দিক থেকে হয়তো যাচ্ছে। কিন্তু এই না যে তারা ইন্ডিয়াকে, মানে এটা তো বললেন যে আমাদের ফরেন মিনিস্টার তো বলছেন যে এটা জিরো সাম গেম না, যে আমরা চায়নার সাথে ভালো করলাম, ইন্ডিয়ার সাথে খারাপ, ইন্ডিয়ার সাথে ভালো করলাম, চায়নার সাথে খারাপ, নো। এটা এখানে চায়না যাওয়া বা ইন্ডিয়া যাওয়া, এটা চায়না যাওয়ার পরে হয়তো ইন্ডিয়াও যাবেন, এবং সেপ্টেম্বরেতে ইউএনজিতে আমেরিকাও যাবেন। আর আমরা তো কোনো একটা অরবিটের মধ্যে নাই, কোনো একটা কক্ষপথে ওইটা বসে আছি না, যে আমেরিকার সাথে আসি বা অন্য দেশের সাথে আসি। তো আমাদের ফরেন মিনিস্টার রাশিয়াও গেলেন। সুতরাং এটা বাংলাদেশের ফরেন পলিসি, এটা কোনোভাবেই সম্ভব না যে কোনো একটা কক্ষপথে ওইটা চলা, যে আমরা আমেরিকান লবির, নাইলে আমরা চায়নার লবির, নাইলে আমরা ইন্ডিয়ান লবির, এগুলি সম্ভব না, এটা কোনোদিনই না। সবার সাথে এটা ব্যালেন্স করেই চলতে হয়, সব সরকারই এটা তাই করে আমাদের আর্থিক সুবিধা। তো সেই জন্য আমার মনে হয় যে যেসব বিষয়ে সিরিয়াস কোনো কনসার্ন থাকে, যেমন ধরেন ইন্ডিয়াটা চাইনিজ একটা বিষয় না, সিরিয়াস কনসার্নগুলো, সেটা হয়তো আমরা বিবেচনা নিতে পারি। কিন্তু আদারওয়াইজ যদি আমরা ব্যবসা বাণিজ্য চায়নার সাথে করি, যদি আমরা বিনিয়োগের চুক্তি করি, এগুলি নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথার কোনো কারণ নেই। আবার ইন্ডিয়ার সাথে করলেও চায়নার এগুলি হওয়ার কারণ নেই, যদি তাদের ইন্টারেস্টের জন্যে ক্ষতিকর কিছু হয় সেই জায়গাটায়। তো এখন যেটা দেখা যায় যে সিকিউরিটি পারপাসগুলি নিয়ে সবাই একটু সিরিয়াস হয়। তো এই ধরনের সিকিউরিটি কোনো কিছু আমরা করতেছি না যেটা ইন্ডিয়ার জন্য হার্ম হবে চায়নার সাথে। আবার ইন্ডিয়ার সাথেও আমরা সিকিউরিটি এমন কোনো প্যাকটেক করতেছি না যেটা চায়না বা আমেরিকার জন্য হার্ম হবে। সুতরাং এই জিনিসগুলি আছে। তা আমেরিকানরা যেটা চাচ্ছে যে কিছু পারচেজ, মানে আমরা যাতে করি তাদের অস্ত্র মানে উইপন ওইসব দেশ থেকে, এই টার্কিশ, উনি তো বইলে গেলে একটা ইন্ডাস্ট্রি করতে চায় এখানে, এই উইপনের, সমরাস্ত্রের প্রতিরক্ষা, এইগুলি আমার মনে হয় যে এগুলি ইন লাইন উইথ এই যে আমাদের সামরিক বাহিনীগুলি আধুনিকায়ন করা, সেইটার, এটা কোনো অন্য কোনো দেশকে শত্রুতা সৃষ্টি করার লাইনে আমরা কোনো যাইনি। কিন্তু এটাকে কেউ যদি এইভাবে পোর্ট্রে করতে থাকে তাহলে জিনিসটা কিন্তু ভুল মেসেজ যাবে। কিন্তু আসলে কিন্তু এরকম কোনো ইন্টেনশন কোনো সরকারের আমলে ছিল না, এই সরকারের আমলেও নাই। কারণ আমরা একটা ফ্রেন্ডলি কান্ট্রি, প্রত্যেকে, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, এত যদি শত্রুতা থাকতো তাহলে আমাদের প্রার্থী তো এতভাবে পাশ করতো না, এত স্ট্রং সাইপ্রাসের সাথে। এই যে ইউএনজিএতে যে সভাপতির পদে পাশ করলো বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান সাহেব, সেটা আমরা তো গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এরিনায়। এটা যে এখনই আছে তা না, আগেও ছিল, সবসময় ছিল। যে আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তো পাশ করছিল 86 সালে করেছেন, 40 বছর আগে। আমাদের আমাদের অবস্থানটা কিন্তু একই আছে। আমরা
আমাদের জাতীয় স্বার্থ কি? আমাদের জাতীয় স্বার্থ আমাদের অর্থনীতিটা একটু শক্তিশালী করা, আমাদের লোকজন একটু কর্মসংস্থান বাইরে সৃষ্টি করা, দেশের ভিতরে কর্মসংস্থানের বিনিয়োগ আকর্ষণ করা। আমরা তো কোনো মানুষের জন্য সামরিকভাবে হার্ম করার চেষ্টা করি নাই। এগুলি যারা হাঁক ডাক দেয় এগুলি এমনি তারা ডোমেস্টিক পলিটিক্সে কোনো স্বার্থে স্বার্থে করতে পারে, কিন্তু জেনুইন কোনো সরকার কোনো একটা দেশের সাথে শত্রুতা বাংলাদেশের লোক করে না, এটা আমি দেখি নাই কখনো। জি, আমি শেষে 1 মিনিট একটু কথা বলবো, তবে একটু সংযোগ করে রাখি যে যখন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা হলো, আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী তার মেসেজ পাঠিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, চীনের পক্ষ থেকে, মানে সবাই বাংলাদেশের বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রতি কিন্তু চীন বলি, ভারত বলি, ইভেন একটা পাকিস্তান গুডউইল আছে সবাই কিন্তু, এটা আমাদের এটার জন্য কাউকে আমরা আইসোলেট না করে বা এলিনেট করে এই গুডউইলটাকে আমরা হচ্ছে ট্যানজিবল রিসার্চ, যেটা হচ্ছে যে আমরা দৃশ্যমান কোনো কিছু এখানে এখানে সেখানে আমরা বুদ্ধিভিত্তিক আলোচনার সময় আমাদের কিন্তু এখন এটাই মাথায় রাখতে হবে, বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা আসলে ভারত নয়, পাকিস্তান নয়, চীন নয়, আমরা আসলে আমরা সবার সাথে আমরা আছি। ওইটাই তো বলেছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, ওটা তো সব দেশেরই পলিসি, তার দেশের ইন্টারেস্ট ফার্স্ট। জি, সেটি নিশ্চয়। আমরা একটু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আসছে, মধ্যবর্তী নির্বাচনের কি অবস্থা, ট্রাম্পের কি অবস্থা হতে পারে? ডোনাল্ড ট্রাম্প যদি এই ইরানের যুদ্ধটা যদি অতি শীঘ্র যদি উনি সমাপ্তি না করতে পারেন, যা ইগোর জন্য বা ইসরায়েলের চাপের জন্য, তাহলে এই মিড টার্ম ইলেকশনসে উনার ইন্ডোর্স যে প্রার্থীরা যারা আছে রিপাবলিকানরা হারার সম্ভাবনা আছে। এবং তখন হচ্ছে আমরা দেখবো যে ওনার এক্সিকিউটিভ অর্ডারগুলোতে এখানে আরও অপোজিশন পাবে দুটো হাউসে, মানে হচ্ছে আপনার সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধটা শেষ করতে চাচ্ছে, কিন্তু এখন ইরান যুদ্ধটাকে আরও বাড়িয়ে নিতে যাচ্ছে, কারণ ওরা চাইছে যে নভেম্বরের ইলেকশনে রিপাবলিকান পার্টি এখানে হারুক, এবং যাতে হচ্ছে মাগা সাপোর্টাররাও যারা আছে, মেক আমেরিকা গ্রেট এগেন, ডোনাল্ড ট্রাম্পের অন্ধ সমর্থকরা, তারা যাতে এখান থেকে সরে আসে। এবং ইরানের এই স্ট্র্যাটেজির পিছনে চীন এবং রাশিয়ার যে সমর্থন নেয়, এটা কিন্তু আমরা এখানে শক্তভাবে বলতে পারি না। আমরা দেখতে পারি যে চীন এবং রাশিয়াও হয়তো এক ধরনের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দিচ্ছে ইরানকে, যাতে যুক্তরাষ্ট্রকে ওই ভিয়েতনামের কায়দার মতো ওখানে বহু বছর যাতে এখানে ফাঁসি এখানে ফেলতে পারে, এবং যুক্তরাষ্ট্রের রেপুটেশনের ড্যামেজ যেটা হচ্ছে সেটা কিন্তু এখান থেকে হয়তো রিকভার করাটা খুব ডিফিকাল্ট। এবং অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু এখন এই সেকেন্ড টার্ম প্রেসিডেন্সির সর্বনিম্ন, এবং ওখানে ওদের যে গ্যালন বলে, ওদের পেট্রোলটাকে গ্যাসোলিন বলে, এক গ্যালনে এখানে হচ্ছে $4.60। তো এবং মূল্যস্ফীতি বেড়ে গেছে। তো মূল্যস্ফীতি যখন আমেরিকানদের ক্রেতাদেরকে এখানে যখন আক্রমণ করে, তখন কিন্তু ওরা খুব বাজেভাবে ওরা পানিশ করে হচ্ছে ওদের যে যারা শাসক গোষ্ঠীকে। নিশ্চয়ই। একদম শেষ 1 মিনিটে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের কথা বলছিলাম, মধ্যবর্তী নির্বাচনের কথা বলছিলাম, ইরান যুদ্ধটা জিয়ে রাখতে চায়, কারণ তারা চায় যে ট্রাম্পের হয়তো বা পতন ঘটুক। আপনি সেই বিশ্লেষণ যদি করেন। ট্রাম্পের পতন তো আর ইলেকশন ছাড়া ঘটবে না, যেটা ইলেকশন যে 1/3 যেটা হয় মধ্যবর্তী, এটা তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে না। তো ওখানে যদি উনি মেজরিটি হারান, তাইলে ওনার আইন পাশ করতে খুব কঠিন হবে, কারণ উভয় পক্ষ থেকে পাশ করতে হয়, আইন পাশ করতে কঠিন হবে, যুদ্ধ চালানো, যে কোনো কিছু একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সিরিয়াসলি ওদের সমর্থন ছাড়া, ডেমোক্রেটদের। তো এটা উনি যেটা বলেন, ইন অ্যান অ্যাভারেজ ট্রাম্পের জনপ্রিয়তা আমেরিকায় এখন কমছে, কিন্তু উনি ভর করে আছেন মাগাদের উপরে। মেক আমেরিকা গ্রেট এগেইন যে গোষ্ঠী, এই মাগা গোষ্ঠী হইল কথায় উনি চলে। সেই মাগা গোষ্ঠী যদি একটু হেরফের করতো, তাইলে হয়তো উনি আরও ব্যাক গেড়ে যাইতেন। তো মাগার কাছে এখনও তার জনপ্রিয়তা আছে। তা এখন দেখা যাক, আমার মনে হচ্ছে যে ফলাফল খারাপ করতেও পারে। আবার আমেরিকান সাদাদের মধ্যে, একটা শ্বেতাঙ্গদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমেরিকাই সবচেয়ে মহান, সুতরাং সেই দিক থেকে আবার বলা যায় না। কিন্তু এখন দেখা যাক, ওখানকার ডোমেস্টিক ব্যাপারটা কিন্তু ওদেরকে, ওরা মনে করে যে সারা বিশ্বে তারাই প্রভুত্ব করবে, এই সেই করবে, সেটা এক ধরনের প্রবণতা ওদের মধ্যে আছে। সেই জায়গাটা যদি কাজ না করে, কারণ এনে অর্থনৈতিক চাপটা তো যুদ্ধের কিছুটা হলে আমেরিকাকেও ফেলেছে, এবং সেটা কারণ গ্লোবাল ইকোনমি স্লোডাউন মানে আমেরিকাও কিছুটা স্লো, সেটা হয়তো কিছুটা আশা সঞ্চার করতে পারে যে ট্রাম্পকে চাপে রাখতে পারে এবং ডেমোক্রেটরা বেশি পাস করতে পারে। যদি পাস করে, তাহলে উনি পার্লামেন্ট থেকে ওদের সমর্থন ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। জি, আমরা শেষ করতে চাই, এবং আলোচনা শেষ মুহূর্তে আমি দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। এবং আমরা আলোচনা যেটি কনক্লুশনে, আমার কনক্লুশন বা আপনারাও যেটা বলেছেন, সেটি হচ্ছে আমরা চীন নয়, ভারত নয়, পাকিস্তান নয়, রাশিয়া নয়, আমেরিকা নয়, বাংলাদেশ ফার্স্ট।
এবং এই নীতিতে বর্তমান সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরের মধ্যে দিয়ে মালয়েশিয়া শ্রমবাজারটা হয়তো খুলবে, আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে, পাশাপাশি চীন ভারতও আমরা সফরে যাব। আমাদের যেটি মাসুদ করিম এবং প্রফেসর আব্বাসী যেটা বললেন, আমাদের আসলে সকলের সাথেই আমরা একসাথে আমরা কাজ করতে হবে এবং আমরা কাজ করতে চাই, এবং আমাদের এখানে যে যত বিনিয়োগই করুক না কেন, যে যত ইন্ডাস্ট্রি করুক না কেন, আমরা কারো প্রতিপক্ষ হয়ে নয়, আমরা বাংলাদেশের পক্ষ হয়ে আমরা থাকছি এবং থাকবো। এই বিশ্বাস রেখে আমাদের আজকে যে আলোচনা বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ ও বাংলাদেশ প্রেক্ষাপট, এই আলোচনার দুজন অতিথি প্রফেসর আব্বাসী এবং একই সাথে সিনিয়র সাংবাদিক মাসুদ করিম, আমরা দুজনকে ধন্যবাদ জানিয়ে আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।